আজকে আমরা বাংলাদেশের রাজনীতির একেবারে ভেতরের একটা হিসাব নিকাশ নিয়ে কথা বলতে বসেছি। আমাদের হাতে এমন একটা রিপোর্ট এসেছে যেটা পড়লে মনে হবে যেন কোনো রাজনৈতিক দলের কৌশল নির্ধারণী বৈঠকের ভেতরে ঢুকে পড়েছি। হ্যাঁ, ঠিক তাই। একদিকে একটা বড় দল নিজেদের জন্য ১৯০টা আসনের বিশাল লক্ষ্য ঠিক করছে, আবার অন্যদিকে জোটকে টিকিয়ে রাখতে গিয়ে এমন সব ছাড় দিচ্ছে যা আপাতদৃষ্টিতে বেশ অবাক করার মতো। এখানেই তো একটা স্ববিরোধিতা দেখা যাচ্ছে, তাই না? একদিকে শক্তি দেখানো, অন্যদিকে আসন ছেড়ে দেওয়া। আজকের আলোচনায় আমরা এই রিপোর্টের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই জটিল খেলার পেছনের আসল কৌশলটা কি। এটা কি শুধুই রাজনৈতিক দর কষাকষি, নাকি এর পেছনে আরও গভীর কোনো হিসাব আছে, সেটাই দেখার বিষয়। কিন্তু একটা প্রশ্ন শুরুতেই আসে, এই ধরনের ভেতরের খবর, বিশেষ করে আসন ভাগাভাগির মতো এত স্পর্শকাতর তথ্য, এগুলো কতটা নির্ভরযোগ্য? রিপোর্টের সূত্রটা কি? খুবই জরুরি প্রশ্ন। দেখুন, প্রতিবেদনটিতে এই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, প্রথম আলোর মতো সংবাদ মাধ্যমের রিপোর্টারদের অনেকেরই ছাত্রজীবনের একটা রাজনৈতিক নেটওয়ার্ক থাকে। আর সেই নেটওয়ার্ক ব্যবহার করে তারা দলের অন্দরমহলের এমন সব তথ্য পেয়ে যান যা সাধারণত বাইরে আসে না। আচ্ছা, কোনো উদাহরণ আছে? হ্যাঁ, একটা সাম্প্রতিক উদাহরণও দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর একটা চীন সফরের প্রতিনিধি দলের তালিকা আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগেই কিন্তু প্রথম আলোর মাধ্যমেই ফাঁস হয়ে গিয়েছিল। তো এই ঘটনাটা তাদের ভেতরের খবর বের করে আনার ক্ষমতাকে প্রমাণ করে। তাই এই আসন বণ্টনের খবরটাকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, বেশ, তাহলে ধরে নেওয়া যায় আমরা একটা নির্ভরযোগ্য সূত্রের উপর ভিত্তি করে কথা বলছি। চলুন তাহলে মূল আলোচনায় ঢোকা যাক। প্রতিবেদনের সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে শুরু করি। ১৯০ আসন। সরকার গঠনের জন্য ম্যাজিক নাম্বার তো ১৫১। হ্যাঁ, ১৫১। সেখানে প্রায় ৪০টা আসন বেশি লক্ষ্যমাত্রা ঠিক করার পেছনের মনস্তত্ত্বটা কি? এটা কি শুধু দর কষাকষির জন্য একটা বড় সংখ্যা ছুড়ে দেওয়া? দেখুন, বিশ্লেষকের মতে এটা শুধু দর কষাকষির ব্যাপার না। এর মাধ্যমে জামায়াত আসলে জোটের ভেতরে এবং বাইরে দুই দিকেই খুব পরিষ্কার কিছু বার্তা দিতে চাইছে। কিরকম বার্তা? প্রথমত, জোটের অন্য শরিকদের প্রতি বার্তাটা হলো, এই জোটের মূল চালিকা শক্তি আমরা, তোমাদের অস্তিত্ব আমাদের সমর্থনের ওপর নির্ভরশীল। আচ্ছা। আর দ্বিতীয়ত, প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছে বার্তাটা হলো, আমরা একাই সরকার গঠনের কাছাকাছি যাওয়ার ক্ষমতা রাখি। এটা আসলে নিজেদের সাংগঠনিক শক্তির একটা বিজ্ঞাপন। কিন্তু এই বিজ্ঞাপনের সাথেই তো একটা অদ্ভুত শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাই না? ঠিক। বলা হচ্ছে জোটের শরিকদের জন্য ছাড়া প্রায় ১১০টি আসনে জামায়াত নিজেদের প্রতীক দাড়িপাল্লা ব্যবহার করবে না। দাঁড়ান, বিষয়টা একটু হজম করতে সময় লাগছে। একদিকে ১৯০ আসনের শক্তি দেখানো, অন্যদিকে ১১০টা আসনে নিজেদের পরিচয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত, এটা তো রীতিমতো স্ববিরোধী শোনাচ্ছে। ঠিক এই পয়েন্টটাই এই কৌশলটাকে এত আকর্ষণীয় করে তুলেছে। আপাতদৃষ্টিতে এটা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু প্রতিবেদনের বিশ্লেষণ বলছে জামায়াত এখানে একটা অন্য খেলা খেলছে। অন্য খেলা? হ্যাঁ, তারা প্রতীকের চেয়ে তাদের ক্যাডার ভিত্তিক সংগঠনের উপর অনেক বড় একটা বাজি ধরছে। তাদের ধারণা, প্রতীক দাড়িপাল্লা হোক বা জোটের অন্য কোনো প্রতীক, তাদের যে সুসংগঠিত কর্মী বাহিনী আছে, তারা ভোটারদের ঠিকই প্রভাবিত করতে পারবে। একদম, তারা ঠিকই ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে প্রভাবিত করতে পারবে। তার তারা বলতে চাইছে প্রতীকটা এখানে গৌণ, আসল খেলাটা হচ্ছে মাঠের কর্মী বাহিনী দিয়ে। এটা তো একটা বিশাল আত্মবিশ্বাসের পরিচয়ক। অবশ্যই, তবে এর ঝুঁকিও আছে। কিন্তু কৌশলটা হলো নিজেদের সাংগঠনিক শক্তিকে ব্যবহার করে জোটের অন্য শরিকদের আসন জিতিয়ে আনা। বুঝতে পারছি। ধরুন, এমন একটা আসন যেখানে জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক খুব শক্তিশালী, কিন্তু প্রার্থী জোটের অন্য দলের। সেখানে জামায়াতের কর্মীরা মাঠে নেমে ওই প্রার্থীকে জিতিয়ে আনবে। দিন শেষে জোটের মোট আসন সংখ্যা বাড়লে তাতে জামায়াতেরই লাভ। ঠিক, তারা এখানে নিজেদের দলের পরিচয়ের চেয়ে জোটের সামগ্রিক বিজয়কে বড় করে দেখছে। বেশ জটিল চিন্তাভাবনা। আচ্ছা, এই জোট গঠন আর আসন বণ্টনের প্রক্রিয়াটা তো নিশ্চয়ই খুব মসৃণ ছিল না। প্রতিবেদনে বিএনপিকে নিয়ে একটা দিলচস্প তথ্য আছে। হ্যাঁ, বলা হচ্ছে বিএনপি নাকি পর্দার আড়াল থেকে এই জোট ভাঙার জন্য বেশ চাপ দিচ্ছিল। ঠিক, আর এই বিষয়টা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। সূত্রের ভাষ্য মতে, বিএনপির এই চাপ উপেক্ষা করে এতগুলো ভিন্ন মতের দলকে এক টেবিলে বসানো এবং আসন বণ্টনের মতো একটা বিস্ফোরক বিষয়ে একমত করানো, হ্যাঁ, এটা কি বিশ্লেষকরা এই জোটের প্রথম বড় বিজয় হিসেবে দেখছেন। এটা প্রমাণ করে যে বাইরের চাপ সামলানোর মতো
অভ্যন্তরীণ বোঝাপড়া তাদের মধ্যে তৈরি হয়েছে। এটা ছিল তাদের জোটের জন্য একটা বড় স্ট্রেস টেস্ট। আর সেই বোঝাপড়ার আসল চেহারা তো বেরিয়ে আসে আসন ভাগাভাগিতে, তাই না? একদম। চলুন দেখি কে কি পেল। তালিকাটা বেশ লম্বা। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমোনাইয়ের পীর সাহেবের দল, তারা পাচ্ছে 40টি আসন। 40টা। এরপর আছে এনসিপি, যারা সাম্প্রতিক আন্দোলনে বেশ সক্রিয় ছিল। রিপোর্ট অনুযায়ী তারা পাচ্ছে 30টি আসন। ঠিক। এরপর আছে বাংলাদেশ খেলাফত মজলিস, যাদের মধ্যে আবার দুটো ভাগ। মামুনুল হকের অংশ পাচ্ছে 15টা আর অন্য অংশ পাচ্ছে 7টা। আর কর্নেল অলি আমরেদের এলডিপি 7টা এবং এবি পার্টি ও বিডিপি নামের দুটি নতুন দল পাচ্ছে 2টো করে আসন। হ্যাঁ, এই হলো মোট হিসাব। আচ্ছা, এই সংখ্যাগুলো শোনার পর আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো চরমোনাইয়ের 40টা আসন। দলটির পরিচিতি থাকলেও 40টা আসনে জেতার মতো সাংগঠনিক শক্তি কি তাদের আসলেই আছে? প্রতিবেদন কিন্তু এই সিদ্ধান্তকে বিচক্ষণ বলছে না। ঠিক এখানেই বিশ্লেষণটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রতিবেদকের মতে চরমোনাইয়ের সাংগঠনিক শক্তি 30টির বেশি আসনে ভালোভাবে লড়াই করার জন্য যথেষ্ট না। তার মানে এর বেশি আসনে প্রার্থী দিলে তাদের শক্তি বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাবে, ফলে পরাজয়ের ঝুঁকি বাড়বে। এটা অনেকটা সাধ্যের অতিরিক্ত বোঝা নেওয়ার মতো। তাই আপাতদৃষ্টিতে 40টা আসন পাওয়া তাদের জন্য বড় বিজয় মনে হলেও কৌশলগতভাবে এটা একটা ভুল হতে পারে। কিন্তু এর ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে এনসিপির ক্ষেত্রে। তুলনামূলকভাবে নতুন দল, সাংগঠনিক শক্তিও হয়তো ততটা নেই, তবু তারা 30টা আসন পাচ্ছে। এটা কি শুধু সাম্প্রতিক আন্দোলনে তাদের ভূমিকার জন্য এক ধরনের পুরস্কার? পুরস্কার শব্দটা এখানে একেবারে যথার্থ। বিশ্লেষকের দাবি, সরকার বিরোধী আন্দোলনে মাঠে থাকার কারণে তাদের এই মূল্যায়ন। তবে এর পেছনে আরও একটা গভীর পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। সেটা কি? দাবি করা হয়েছে এনসিপির হয়ে যে 30 জন প্রার্থী হবেন তাদের একটা বড় অংশ ছাত্রজীবনের শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ও আচ্ছা। যদি এটা সত্যি হয় তাহলে এটা শুধু পুরস্কার নয়, এটা জামাতের পক্ষ থেকে তাদের পুরনো সঙ্গীদের রাজনীতিতে পুনর্বাসন করার একটা প্রক্রিয়াও বটে। বাহ, এটা তো একেবারে নতুন একটা দৃষ্টিকোণ। তাহলে একদিকে চরমোনাইকে দেওয়া হয়েছে তাদের শক্তির চেয়ে বেশি আসন, যা একটা কৌশলগত ঝুঁকি। অন্যদিকে এনসিপিকে দেওয়া হয়েছে পুরস্কার, যার সাথে আদর্শিক যোগাযোগও আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা বোধহয় খেলাফত মজলিস আর এলডিপিকে নিয়ে। ঠিক ধরেছেন। এখানেই প্রতিবেদনের সমালোচনার সুর সবচেয়ে চড়া। খেলাফতের 2 অংশ মিলে পাচ্ছে 22টি, মানে 15 আর 7, আর এলডিপি 7টি, মোট 29টি আসন। বিশ্লেষকের মতে এই দলগুলোর সাংগঠনিক শক্তি আর ভোট ব্যাংকের বাস্তব চিত্র দেখলে খেলাফতকে সর্বোচ্চ 4টি আর এলডিপিকে সর্বোচ্চ 2টি আসন দিলেই যথেষ্ট ছিল। তার মানে এখানে প্রায় 23-24টা আসন প্রয়োজনের চেয়ে অনেক বেশি দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক বেশি। জামায়াত যদি এই আসনগুলো নিজেদের কাছে রাখত তাহলে তো তাদের লক্ষ্যমাত্রা সহজেই 200 ছাড়িয়ে যেত। একটা দল যারা এত হিসাব নিকাশ করে চলে, তারা কেন এমন অপচয় করবে? এটা তো তাদের বাস্তববাদী রাজনীতির সঙ্গে মেলে না। এবং এই কেনর উত্তর দিতে গিয়েই প্রতিবেদনটি তার সবচেয়ে গভীর এবং চমকপ্রদ বিশ্লেষণটা সামনে এনেছে। বিশ্লেষক বলছেন, এই আসন বণ্টনকে শুধু সংখ্যার খেলা হিসেবে দেখলে ভুল হবে। এর পেছনে একটা বড় আদর্শিক জোট গঠনের দর্শন কাজ করছে। তিনি খানিকটা রসিকতার ছলে কিন্তু খুবই তাৎপর্যপূর্ণভাবে 3টি প্রধান ধারাকে চিহ্নিত করেছেন। হ্যাঁ, রিপোর্টের এই অংশটা আমারও খুব আকর্ষণীয় লেগেছে। চরমোনাইকে বলা হয়েছে মারেফাত বা আধ্যাত্মিক ধারা। ঠিক। জামায়াতকে বলা হয়েছে হাকিকাত বা বাস্তববাদী, কৌশল নির্ভর রাজনীতি। আর মামুনুল হকের দলকে বলা হয়েছে শরিয়াতের প্রতীক। বিষয়টি ঠিক তাই। মারেফাত, হাকিকাত আর শরিয়াত, এই 3টি ধারা ঐতিহাসিকভাবে বাংলাদেশে একে অপরের থেকে শুধু আলাদাই থাকেনি, অনেক ক্ষেত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বীও ছিল। এটা সত্যি। চরমোনাইয়ের মতো মারেফাতপন্থীরা সবসময় জামাতের মতো সংগঠিত এবং বাস্তববাদী রাজনৈতিক দলগুলোর সাথে একটা দূরত্ব রেখে চলেছে। আর মামুনুল হকের মতো শরীয়তপন্থীদের সাথে তো বাকিদের মতাদর্শগত পার্থক্য আরও গভীর। তার মানে এই জোট শুধু কয়েকটি রাজনৈতিক দলের জোট নয়, এটি 3টি ভিন্ন, এমনকি সাংঘর্ষিক ইসলামী ভাবধারার একটি প্রতীকী সমন্বয়। একদম। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যই কি জামায়াতকে এতগুলো আসন মানে অতিরিক্ত ছাড় দিতে হলো? প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী উত্তরটা হলো হ্যাঁ।
এই ঐতিহাসিক সমন্বয়কে টিকিয়ে রাখার মূল্য হিসেবেই খেলাফত ও এলডিপিকে এতগুলো আসন দেয়া হয়েছে। জামায়াত হয়তো মনে করছে এই আদর্শিক জোট গঠন করতে পারলে তার যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক লাভ হবে তার তুলনায় ২৩-২৪টি আসন হারানো তেমন বড় কোনো ক্ষতি নয়। তার মানে এটা একটা আদর্শিক বিনিয়োগ। হ্যাঁ, একটা আদর্শিক বিনিয়োগ যার ফল তারা ভবিষ্যতে পেতে চায়। তাহলে পুরো ছবিটা এখন বেশ পরিষ্কার হচ্ছে, তাই না? ১৯০ আসনের লক্ষ্যমাত্রা হলো শক্তি প্রদর্শনের জন্য, কিন্তু জোটের ভেতরে শরিকদের ধরে রাখার জন্য যে ছাড় দেওয়া হয়েছে তা নিছক উদারতা নয়। না, উদারতা নয়, বরং একটি বড় আদর্শিক জোট গঠনের কৌশলগত বিনিয়োগ। কোথাও পুরস্কার, কোথাও ঝুঁকি, আবার কোথাও আদর্শিক সমন্বয়, সব মিলিয়ে বেশ জটিল একটা সমীকরণ। একদম। আর এই পুরো আলোচনা শেষে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যায়, যা ওই প্রতিবেদনেও তোলা হয়েছে। কি সেটা? রাজনীতিতে টিকে থাকার জন্য বা জোট গঠনের জন্য যে কৌশলগত ত্যাগ স্বীকার করা হয়, সেই ত্যাগ কখন দলের জন্য কৌশলগত দায় বা বোঝায় পরিণত হয়, অর্থাৎ ছাড় দিতে দিতে নিজেদের মূল শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে কিনা, সেই প্রশ্নটি কিন্তু এড়িয়ে যাওয়ার উপায় নেই। এবং এর সাথেই আরেকটি প্রশ্ন জুড়ে দেওয়া যায়, এই বৈচিত্র্যময় এবং আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক আদর্শের জোর ধরে রাখতে গিয়ে মূল শক্তিধর দলটি কি ধীরে ধীরে তার নিজস্ব পরিচিতি এবং শক্তি হারাতে শুরু করে? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ ঠিক করে দেবে। শ্রোতাদেরও ভাবার জন্য এই প্রশ্নটি দেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক।